হালকা হালকা হাওয়া বইছে চারপাশে। সেই বাতাসের মৃদু শোষ শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। মুগ্ধ হয়ে আদ্রিয়ানের গান শুনতে শুনতে কখন যে আদ্রিয়ানের কাঁধে মাথা দিয়ে ফেলেছে বুঝতে পারেনি অনিমা। আদ্রিয়ান টের পেলেও কিছু বলল না, কারণ ব্যাপারটা ওর মন্দ লাগেনি। গান বন্ধ হওয়ার পরেও অল্প কিছুক্ষণ অনিমা একটা ঘোরেছিল। যখন টের পেল আদ্রিয়ান থেমে গেছে, অনিমা চোখ খুলে তাকালো, আদ্রিয়ানের কাঁধে মাথা এলিয়ে রেখেই তাকালো আদ্রিয়ানের দিকে। মাথা তুলতে মোটেও ইচ্ছা করছে না ওর। তাই লজ্জা সংকোচ সব ভুলে আদ্রিয়ানের চোখে চোখ পড়ার পরেও মাথা না সরিয়ে বলল, আপনার ভয়ে যে ম্যাজিক আছে জানেন, শুনলেই মন ফুরফুরে হয়ে যায়। এই জন্যেই সবাই আপনাকে এত ভালোবাসে। আদ্রিয়ান ঠোঁটে হালকা হাসি ঝুলিয়ে বলল, সবাই? হ্যাঁ সবাই। তার মানে তুমিও ভালোবাসো? হ্যাঁ বাসি তো। কথাটা বলে সাথে সাথে জিভে কামড় দিয়ে আদ্রিয়ানের কাঁধ থেকে মাথা সরিয়ে ফেলল। ও তো কিছু ভেবে চিনতে বলেনি, মুখ ফসকে বলে ফেলেছে। এখন তাকাতেও লজ্জা করছে আদ্রিয়ানের দিকে। আর আদ্রিয়ান ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে তাকিয়ে আছে অনিমার দিকে। ব্যাপারটায় খুব মজা পেয়েছে ও, তাই একটু খোঁচা মেরাই বলল, সিরিয়াসলি ইউ লাভ মি? অনিমা এবার আরও লজ্জা পাচ্ছে। গলা দিয়ে আওয়াজ বের হওয়াটাও এখন মুশকিল হয়ে যাচ্ছে। অনেক কষ্ট করেই বলল, না আসলে আমিও আপনার একজন ভক্ত। তাই আপনার সব ভক্তরা আপনাকে যেভাবে ভালোবাসে সেভাবেই। আর কিছুই বলতে পারল না, কারণ গলার স্বর আটকে আসছে। চরম একটা অস্বস্তিকর অবস্থায় পড়ে গেছে ও। আদ্রিয়ান একটু গলা ঝেড়ে বলল, সবাই যেরকম ভালোবাসে তুমিও কি সেরকমই ভালোবাসো নাকি? আদ্রিয়ান আর বলতে না দিয়ে অনিমা উঠে চলে যেতে নিল। কিন্তু ও যাওয়ার আগেই আদ্রিয়ান হাত ধরে ফেলল। অনিমা স্বাভাবিকের চেয়ে খানিকটা জোরে শ্বাস নিচ্ছে। আদ্রিয়ান নিজের সেই বিখ্যাত আড়াআড়ি স্টাইলে ভ্রু বাঁকিয়ে বলল, মায়াবিনী, তুমি জানো তোমার এই লজ্জামাখা মুখেও কতটা মায়া থাকে? উফ, ঘায়েল করা মায়া। এত মায়া নিয়ে বেঁচে আছো কি করে বলো তো? তোমাকে যদি কোনো মায়া সাম্রাজ্যে সম্রাজ্ঞীও ঘোষণা করে দেই সেটাও কম পড়ে যাবে। আদ্রিয়ান এরকম কথায় অনিমার লজ্জার মাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে। লজ্জায় কুকড়ে যাচ্ছে পুরো। যাওয়ার জন্য হাত ছাড়াতে চাইলে আদ্রিয়ান আরও শক্ত করে হাত ধরে বলল, যাচ্ছ কোথায়? অনিমা পেছনে না তাকিয়েই বলল, নিচে। কোথাও যেতে হবে না, চুপচাপ বসো। অনিমা অসহায় দৃষ্টিতে একবার আদ্রিয়ানের দিকে তাকিয়ে চুপচাপ ওর পাশে বসে পড়ল। কারণ অনিমা এটা ভালোভাবে জানে আদ্রিয়ান যখন একবার বলে দিয়েছে বসতে তখন ওকে বসতেই হবে, সেটা যেকোনো কিছুর মূল্যেই। ছেলেটা এমনই একটু জেদি টাইপ। এমনিতে জোর খাটায় না, কিন্তু যখন খাটায় ভালোভাবেই খাটায়। আদ্রিয়ান ছোট্ট শ্বাস ফেলে বলল, তোমাকে নিয়ে কোথাও এখনো ঘুরতে যাওয়া হয়নি। সবসময় বাড়ি টু ভার্সিটি, ভার্সিটি টু বাড়ি। বোর হচ্ছ নিশ্চয়ই? যাবে কোথাও? অনিমা অবাক হয়ে তাকালো আদ্রিয়ানের দিকে। অবাক কণ্ঠেই বলল, আমি? আদ্রিয়ান আশেপাশে কাউকে খোঁজার ভান করে বলল, এখানে আর কেউ আছে? না মানে, আপনি আমায় নিয়ে বের হলে সবাই তো দেখে ফেলবে, নিউজও করে ফেলতে পারে। আদ্রিয়ান কথাটায় পাত্তা না দিয়ে বলল, চিন্তা করো না, কেউ চিনবে না আমাকে। আপনাকে চিনবে না? সেটাও হয়। হয় বেবি, জাস্ট একটু টেকনিক ইউজ করতে হয়, যেটা ইউজ করে আমি এর আগেও অনেক জায়গায় গেছি দরকারি কাজে। কালকে তো ভার্সিটি অফ আছে না? কালকেই দেখতে পাবে। অনিমা কিছু না বলে চুপ করে রইল।
এই ছেলের এত রহস্য, এত হেয়ালি বোঝার ক্ষমতা ওর নেই। তাই চুপ থাকাটাই আপাতত শ্রেয়। কিছুক্ষণ আর চোখে আদ্রিয়ানকে দেখে হঠাৎ কিছু একটা ভেবে অনিমা বলল, আচ্ছা, আপনি তো এত বড় একজন সেলিব্রিটি, গার্লফ্রেন্ড আছে নিশ্চয়ই? আদ্রিয়ান ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এটা কোথায় লেখা আছে যে সেলিব্রিটিদের গার্লফ্রেন্ড থাকতেই হবে? অনিমা হেসে দিয়ে বলল, না, তা লেখা নেই কোথাও। কিন্তু ভালো লাগার বা ভালোবাসার কেউ নিশ্চয়ই আছে। আদ্রিয়ান হালকা একটু হেসে বলল, হ্যাঁ, তা আছে। প্রথম দেখা থেকেই আমার ক্রাশ। আর নাও আই থিঙ্ক আই নিড হার ব্যাডলি। ভালোবাসাও বলতে পারো। অনিমা চমকে উঠল। সাথে সাথে বুক ভার হয়ে উঠল ওর। এটা কি বলল আদ্রিয়ান? অন্য কাউকে ভালোবাসে সে? অনিমা একটা ঢোক গিলে বলল, কিছুক্ষণ আগের গানটা কি তার জন্যেই ছিল? অবশ্যই। ওসব কথা আমি তাকে ছাড়া অন্য কাউকে ডেডিকেট করার কথা ভাবতেও পারি না। আমার অস্তিত্বের সবকিছুতেই ধীরে ধীরে মিশে যাচ্ছে ও। ওকে ছাড়া থাকার কথা এখন আর চিন্তাও করতে পারি না আমি। অনিমার গলাটা ধরে আসছে এবার। আদ্রিয়ানও কাউকে এভাবে ভালোবাসে? কিন্তু এতদিন তো সেরকম কিছু বোঝেনি। বরং আদ্রিয়ানের ব্যবহারে তো ও অন্য কিছু ভেবে ফেলেছিল। অনিমা কাপা কণ্ঠে বলল, কে সে? ইন্ডাস্ট্রির কেউ? সে? আদ্রিয়ান আর কিছু বলবে তার আগেই আদ্রিয়ানের ফোন বেজে উঠল। হঠাৎ এমন করে ফোন বেজে ওঠায় অবাক হয়ে গেল আদ্রিয়ান। এই সময় পার্সোনাল নাম্বারে কে কল দেবে? ফোনটা বের করে স্ক্রিনে তাকিয়ে অনিমার দিকে তাকাল। অনিমাও দেখতে পেল যে স্ক্রিনে স্মৃতি নামটা ভেসে উঠছে। আদ্রিয়ান অনিমাকে বসতে বলে আদ্রিয়ান উঠে একটু দূরে গিয়ে রেলিংয়ের কাছে গিয়ে ফোন রিসিভ করে কথা বলতে শুরু করল। অনিমা তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। হেসে হেসেই কথা বলছে। এমন মনে হচ্ছে কলটা পেয়ে খুব খুশিই হয়েছে। বেশ অনেকটা সময় কেটে গেলেও আদ্রিয়ান কথা বলেই যাচ্ছে। ওর কি খেয়াল নেই অনিমা একা বসে আছে ওখানে? আদ্রিয়ানকে এত রাতে একটা মেয়ে কেন ফোন করল? তাও এত কি কথা বলছে? এটাই হয়তো আদ্রিয়ানের সেই প্রেমিকা। আর তাহলে তো এতক্ষণ কথা বলাটাও স্বাভাবিক। ভালোবাসার মানুষটার সাথে কথা বলতে তো সবারই ভালো লাগে। আদ্রিয়ানেরও লাগছে হয়তো। কিন্তু ওর এমন কেন লাগছে? নিঃশ্বাস ভারী হচ্ছে কেন? ও কি আদ্রিয়ানের প্রতি ফুটবল হয়ে পড়েছে? হয়তো পড়ছে। ও তো ভেবে নিয়েছিল যে আদ্রিয়ানও ওর প্রতি ফুটবল। কিন্তু এখন বুঝতে পারছে এসব আকাশকুসুম ভাবনা ছিল। কোথায় ও আর কোথায় আদ্রিয়ান? ওর মতো মেয়েকে আদ্রিয়ান ভালোবাসবেই বা কেন? বাড়িতে থাকতে দিয়েছে, সহানুভূতি দেখিয়ে ভালো করে কথা বলছে, হয়তো একসাথে থাকছে বলে মাও পড়ে গেছে। কিন্তু তার মানে তো এটা না যে আদ্রিয়ানের মনে এরকম কোনো অনুভূতি থাকবে। এসব ভেবে আবারও আদ্রিয়ানের দিকে তাকিয়ে দেখল ও এখনও কথা বলছে। এখানে আর থাকতে ভালো লাগছে না অনিমার। তাই উঠে নিচে এসে নিজের রুমে ঢুকে দরজাটা ভেতর দিয়ে বন্ধ করে দিল। তারপর ড্রয়ার খুলে একটা স্লিপিং পিল খেয়ে চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সেটা দ্রুত মুছে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে লাগল। আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও গেল। রাত 3:30 বাজে। রিকে মেজাজে আজ ভীষণ খারাপ। চৌধুরী বাড়িতে আজ ছোটখাটো একটা টর্নেডো হচ্ছে। রিক নিজের রুমের সবকিছু ভেঙে ফেলে দিচ্ছে। এত রাতে এরকম ভাঙচুরের আওয়াজে পেয়ে সবার ঘুম ভেঙে যায়। রঞ্জিত চৌধুরী, মিসেস চৌধুরী, স্নিগ্ধা সবাই উঠে চলে এলে সার্ভেন্টগুলো আড়াল থেকে লুকিয়ে দেখছে। কিন্তু রিকের কাছে যাওয়ার সাহস কেউ পাচ্ছে না। ইতিমধ্যে কবির শেখকে ফোন করা হয়ে গেছে। কেউ থামাতে পারবে না, তাই আস্তে আস্তে চলে গেল সবাই স্নিগ্ধা বাদে।
আজ স্নিগ্ধাও সাহস পাচ্ছে না রিকের ধারে কাছে যেতে। তবুও অনেক সাহস নিয়ে ভেতরে গিয়ে বলল, রিক দা এমন কেন করছো? শান্ত হও প্লি। স্নিগ্ধা কথাটা শেষ করার আগেই রিক একটা শোপিচ নিয়ে স্নিগ্ধার পায়ের কাছে ভাঙল। স্নিগ্ধা ভয় লাফিয়ে উঠল। রিক গিয়ে স্নিগ্ধার হাত ধরে কাছে নিয়ে এসে হাত মুচড়ে ধরে বলল, তোকে বলেছিলাম যে বেশিদিন থাকিস না তোদের বাড়িতে, কিন্তু তুই শুনলি না। তুই থাকলে আজ ওই মেয়েটা পালাতো না। নিজের বাড়িতে কদিন কম থাকলে মরে যেতি। স্নিগ্ধার ভীষণ লাগছে, রাগও হচ্ছে। ইচ্ছে করছে রিককে কয়েকটা কড়া কথা শুনিয়ে দিতে, কিন্তু এখন সে খুব বেশিই রেগে আছে, তাই আগুনে ঘি ঢালা যাবে না। তাই ঠোঁট চেপে ধরে চোখ বন্ধ করে ফেলল। রিক স্নিগ্ধার মুখের দিকে তাকিয়ে দেখল স্নিগ্ধার চোখে কোণে জল জমেছে, চোখ মুখ কুঁচকে আছে ব্যথায়। রিক ঝাড়া দিয়ে স্নিগ্ধাকে ছেড়ে দিয়ে বলল, যা এখান থেকে। স্নিগ্ধা ভাঙা গলায় বলল, প্লিজ একটু। যেতে বলেছি আমি তোকে। রিকের ধমক খেয়ে স্নিগ্ধা আর কিছু বলতে পারল না। মাথা নিচু করে চলে গেল ওখান থেকে। রিক বিছানায় বসে দুহাতে নিজের মুখ চেপে ধরল। কিছুই ভালো লাগছে না ওর। এই মুহূর্তে অনিমার জন্য ওর কষ্টের চেয়ে বেশি রাগ হচ্ছে। ওই মেয়েটাকে এখন হাতের কাছে পেলে কি করত সেটা ও নিজেও ভাবতে পারছে না। হঠাৎ কেউ বলে উঠল, বাবাই আসব। রিক সেদিকে না তাকিয়েই দুহাতে মুখ চেপে ধরে রেখে বলল, এত রাতে এখানে কেন এসছ? কবির শেখ ভেতরে এসে রুমের চারপাশে চোখ বুলিয়ে রিকের পাশে গিয়ে বসে বলল, আবার ভাঙচুর করেছ? রিক নিজের চুল টেনে ধরে বলল, মামা প্লিজ চলে যাও। আমি চাই না তোমার সাথে খারাপ ব্যবহার করতে। সেটা করে যদি তোমার মাথা ঠান্ডা হয় তাহলে করো। মামা প্লিজ। বাবাই, শান্ত হও। রিক এবার মাথা তুলে কবির শেখের দিকে তাকিয়ে তার দুই হাত ধরে বলল, মামা প্লিজ ওকে এনে দেও না। যেখান থেকে পারো, যেভাবে পারো এনে দাও। ড্যাড ওকে লুকিয়ে রেখেছে না? আচ্ছা ফাইন, তোমরা যা বলবে আমি তাই করব। পার্টি জয়েন করতে হবে তো? করব, ইভেন ড্যাড যা যা করতে বলবে তাই করব। বলো না ও কোথায়? তোমার কি মনে হয় আমি জানলে এভাবে বসে থাকতাম? রিক একটা হতাশ নিঃশ্বাস ত্যাগ করে বিছানায় গা এলিয়ে দিল। এখন ওর অবস্থা ঠিক সেরকমই হয়েছে যেরকম কোনো নেশাখোর ব্যক্তি হঠাৎ নেশার বস্তু না পেলে হয়। আর এরকম অবস্থায় মানুষদের দিয়ে যা খুশি করিয়ে নেওয়া যায় সেটা কবির শেখ জানেন, আর সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছেন উনি। মুখে রোদের তীব্র আলো এসে পড়ার পরেই সকালে ঘুম থেকে উঠে পড়ল। চোখে ঘুম আছে এখনো, কিন্তু চারপাশে তাকিয়ে দেখে বেশ বেলা হয়ে গেছে। রাতে ঘুমের ঔষধ খেয়ে ঘুমিয়েছে, তাই সকালে উঠতে এত দেরি। আস্তে আস্তে উঠে ও একেবারে ফ্রেশ হয়ে বের হল। নিচে গিয়ে দেখে আদ্রিয়ান সোফায় বসে জুস খেতে খেতে টিভি দেখছে। অনিমা দুটো শ্বাস নিয়ে নিজেকে সামলে নিল। আদ্রিয়ানের প্রতি আর নিজেকে ফুটবল হতে দেবে না। যেখানে লোকটা অন্য কাউকে ভালোবাসে, যেখানে ও কেন কাবাবে হাড্ডি হবে? ও নিচে গিয়ে সোজা কিচেনে চলে গেল। আদ্রিয়ান এক পলক অনিমার দিকে তাকিয়ে আবার নিজের কাজে মনোযোগ দিল। কিছুক্ষণ পর অনিমা এক কাপ চা নিয়ে এসে টি টেবিল থেকে নিউজপেপারটা হাতে নিল। আদ্রিয়ান গম্ভীর মুখে বসে আছে। অনিমার দিকে আর তাকায়নি। অনিমা ভ্রু কুঁচকে তাকালো আদ্রিয়ানের দিকে। কাল কিছু না বলে রুমে চলে এল, আর আদ্রিয়ান কিছুই জানতে চাইল না। ভালোই হয়েছে। আদ্রিয়ান ওর সাথে যত কম কথা বলবে ওর জন্যে ততটাই ভালো। একটা শ্বাস ফেলে চলে যেতে নিলে আদ্রিয়ান বলে উঠল, যদি বাইরে ঘুরতে যেতে চাও তো রেডি হয়ে এসো। ফাস্ট।
অনিমা কিছু না বলে ওপরে চলে গেল। রুমে অনিমা সারা রুমে পায়চারি করতে করতে চায়ের কাপে চুমুক দিচ্ছে আর ভাবছে যে আদ্রিয়ান বেশি কথা বলল না কেন? কোনো কারণে রেগে আছে ওর ওপর? কিন্তু রাগবে কেন? ও কি করেছে? আচ্ছা, আজ তো আদ্রিয়ানের ওকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল। ও এত দেরি করল বলেই কি আদ্রিয়ানের রাগ? আচ্ছা, ও এত রিয়্যাক্ট করছে কেন? আদ্রিয়ান অন্য কাউকে ভালোবাসে, সেটা তো আদ্রিয়ানের দোষ না। তাই ওর উচিত আদ্রিয়ানের সাথে নরমাল হয়েই বলা। ওর মনে যেটুকুই অনুভূতি ছিল সেটা মনেই চাপা থাক না। তাই এখন রেডি হয়ে নেওয়াই ভালো। ও রেডি হয়ে আবার নিচে গেল। গিয়ে দেখে আদ্রিয়ান ফোনে কথা বলছে। তাই ও ফিরে আসতে নিলেই শোনে, আরে বলছি তো আসব। ওপাশ থেকে কিছু বলল, যার উত্তরে আদ্রিয়ান বলল, হ্যাঁ আজকেই আর এক্ষুনি বের হচ্ছি। ওপাশ থেকে আবার কিছু বলল। আদ্রিয়ান বলল, শুধু তোমাকেই ভালোবাসি বলে হেসে দিল। অনিমার এবার বিরক্ত লাগছে। ভালোবাসে ভালো কথা, বাসুক, যত খুশি বাসুক, এভাবে বলার কি আছে? আদ্রিয়ান হাসি থামিয়ে বলল, নো নেক্সট লাই। এটুকু বলতেই আদ্রিয়ানের চোখ অনিমার ওপর পড়তেই ও থেমে গেল। এসে কথা বলছি বলে ফোনটা রেখে দিল। তারপর অনিমাকে আগাগোড়া একবার স্ক্যান করল। অনিমা ঘুরতে যাওয়ার কথা বলবে তার আগেই আদ্রিয়ান বলল, সরি আজ যেতে পারবো না, আমায় একটু বেরোতে হবে, কাজ পড়ে গেছে বলে আদ্রিয়ান টেবিল থেকে ওয়ালেট বের করে পকেটে নিয়ে যেতে নিলেই অভ্র এসে বলল, স্যার আমি যাব না। না, তুমি থাকো, আমি আজ একাই যাব। অনিমা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। এত কষ্ট করে সেজে গুজে রেডি হয়ে এলো, আর লোকটা এভাবে চলে গেল। নাই যদি নেবে তাহলে রেডি হতে বলল কেন? সোজাসাপটা অপমান করল এক কথায়। কাজ আছে? হুহ, কি কাজ সেটা তো জানাই আছে। নিশ্চয়ই ডেটিং এ যাচ্ছে। অনিমা রাগে গজগজ করতে করতে পার্স থেকে ফোনটা বের করে তীব্রকে ফোন করে বলল বের হতে, আর অরু আর স্নেহাকেও ডেকে নিতে। রেডি যখন হয়েছে ঘুরেই আসবে। তীব্র কেন জিজ্ঞেস করাই এক ধমক দিয়ে বসিয়ে দিয়েছে। অনিমা বেরোতে নিলেই অভ্র বলল, ম্যাম আমি ড্রপ করে দিয়ে আসব। অনি ভ্রু কুচকে অভ্র দিকে তাকিয়ে বলল, আমি অপনার বসো, টিচার, কোচ বা এই টাইপ কিছু লাগি? না তো। অনিমা এবার উঁচু গলায় বলল, তাহলে সারাদিন ম্যাম ম্যাম করেন কেন? অভ্র মুখ ছোট করে বলল, তাহলে কি বলবো? নাম ধরে ডাকবেন। অনিমা। বাংলা বোঝেন নিশ্চয়ই? অভ্র অবাক হয়ে বলল, নাম ধরে? আপনাকে? বেসম্ভব। অনিমা চোখ ছোট করে বলল, অসম্ভব শুনেছি, বেসম্ভব কি ভাই? অভ্র একটা বোকা হাসি দিয়ে বলল, অসম্ভবের ওপরে যেটা হয় সেটাই বেসম্ভব। বেসম্ভব অবাই মিন অসম্ভব কেন? পাপ হবে পাপ। তার ওপর স্যার আমার গর্দান নিয়ে নেবে। না আসলে স্যারকে স্যার ডাকিত তাই। অনিমা অভ্রদিকে হতাশভাবে একবার তাকিয়ে বেরিয়ে গেল। অভ্র চেয়েও যেতে পারল না অনিমার সাথে। ওর কপালটাই এমন। এতদিন আদ্রিয়ান অন্যের রাগ অভ্র ওপর ঝাড়ত। এখন অনিমাও তাই করা শুরু করে দিয়েছে। যেমন মিয়া তার তেমন বিবি। এসব ভেবে মুচকি হাসল অভ্র। কফি শপে কিছুক্ষণ সময় কাটিয়ে অনিমা, অরুমিতা, তীব্র, স্নেহা রাস্তার সাইড দিয়ে হাঁটতে হাঁটতে এগোচ্ছে। অরুমিতা ওদের সাথে স্বাভাবিক থাকলেও মন ভালো নেই ওর। আশিস কাল ফোন দিয়েছিল। নম্বর কোথায় পেল জানে না, কোনোভাবে জোগাড় করেছে হয়তো।
অরুমিতা যদিও কয়েকটা কথা শুনিয়ে কেটে দিয়েছে, কিন্তু কি চায় এই ছেলে? 3 বছরে তো বলেই গেছিল ওকে, তাহলে আবার কেন? তীব্র আর স্নেহা বরাবরের মতোই টম এন্ড জেরির মতো ঝগড়া করছে। এক জায়গায় ভিড় দেখে তীব্র বলল, ওখানে কি হয়েছে বলতো? ওরা কৌতূহল নিয়ে একটু এগিয়ে দেখল আদ্রিয়ান আর একটা মেয়ে একসাথে দাঁড়িয়ে আছে। মেয়েটা একজন সঙ্গীত শিল্পী, স্মৃতি। দেখতে বেশ ভালোই। দুজনেই লোকেদের সাথে সেলফি তুলছে, অটোগ্রাফ দিচ্ছে। একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ালেও দেখে প্রথমে যে কেউ কাপলি ভাববে। ফাঁকে ফাঁকে দুজনেই দুজনের সাথে ফিসফিসিয়ে কথা বলছে। বাহ, এই তাহলে তার সেই ইম্পর্টেন্ট কাজ। অরু বলল, আদ্রিয়ান ভাই না? স্নেহা বলল, সাথে তো স্মৃতি ম্যামও আছেন। অনিমা শক্ত কণ্ঠে বলল, তীব্র আমাকে একটু বাড়ি পৌঁছে দিবি? তীব্র হেসে বলল, আরে আদ্রিয়ান ভাই তো আছেই এখানে, চল ওনার সাথে। অনিমা চেঁচিয়ে বলল, আমি তোকে বলেছি, পারলে পৌঁছে দে, নয়তো আমি একাই পারব। বলে অনিমা উল্টো হাঁটা দিল। তীব্র ওরা বোকা বনে গেল পুরো। এরপর অনিমা পেছনে দৌড় লাগাল। অনিমা খুব জোরে হাঁটছে, রাগটা যেন রাস্তার ওপর দেখাচ্ছে। চোখ মুখ লাল হয়ে আছে ওর। যদি অন্য কাউকে এতই ভালোবাসে তাহলে ওর এত কাছে কেন এসছিল? এত হৃদয়গ্রাসী বাক্য বলে বলে বারবার ওকে আহত কেন করেছিল? কিসের জন্যে? কিসের টানে? কি প্রয়োজন ছিল এসবের? আদ্রিয়ান আজ একটু রাত করেই বাড়িতে এলো। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। ড্রয়িং রুমে এসে দেখল অভ্র সোফায় শুয়ে শুয়ে গান শুনছে। আদ্রিয়ান আশেপাশে চোখ বুলিয়ে আবার অভ্র দিকে তাকাল। আদ্রিয়ানের আসার আওয়াজ পেয়ে অভ্র তাড়াতাড়ি হেডফোন কান থেকে নামিয়ে উঠে দাঁড়িয়ে বলল, স্যার চলে এসছেন? আদ্রিয়ান আবার চারপাশে চোখ বুলিয়ে বলল, বাকি সবাই কোথায়? অভ্র বুঝতে পারল যে আদ্রিয়ান অনিমাকেই খুঁজছে, তবুও একটু দুষ্টুমি করে বলল, জাবিন তো নিজের রুমেই ঘুমোচ্ছে। আর সার্ভেন্টরা সবাই আছে, আপনি বললেই চলে আসবে। আর সবাই? অভ্র বুঝতে পারেনি এমন একটা ভাব করে বলল, আর কে? আদ্রিয়ান বুঝতে পারল যে অভ্র দুষ্টুমি করছে। তাই চোখ রাঙিয়ে তাকাতেই অভ্র একটু হকচকিয়ে গিয়ে বলল, রুমে? হ্যাঁ রুমেই আছেন ম্যাম। ঘুমোচ্ছে মনে হয়। আদ্রিয়ান ভ্রু কুঁচকে ওপরের দিকে তাকিয়ে আবার অভ্র দিকে তাকিয়ে বলল, সবাই খেয়েছে? জি স্যার, আমি আর আপনি বাদে। আদ্রিয়ান এবার একটু বেশিই অবাক হল। যত রাতই হোক অনিমা ও ফেরার আগে রাতে খায় না আর ওপরেও যায় না। আজ কি হল? শরীর খারাপ নাকি? নানা রকম ভাবনা ভাবতে ভাবতে আদ্রিয়ান অভ্রকে বলল, তুমি খাবার সার্ভ করতে বলে টেবিলে বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। অভ্র মাথা নেড়ে চলে গেল। অভ্র একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এই লোকটা যেমন ভয়ানক তার বোনটাও তেমন। কিছুক্ষণ আগেই জাবিন যেচে পড়ে ঝগড়া করেছে এসে ওর সাথে। আসলে ও সিঁড়ি দিয়ে উঠছিল আর জাবিন নামছিল। জাবিনকে নামতে দেখে অভ্র সাইড দিয়েই যাচ্ছিল, কিন্তু কি করে জাবিনের সাথে ধাক্কা লাগলো নিজেই বুঝে উঠতে পারল না। আর তখনই জাবিনের বিখ্যাত হুমকি ধমকি শুরু হয়ে গেল। রাগী গলায় বলল, কি সমস্যা হ্যাঁ? সুন্দরী মেয়ে দেখলেই খালি গায়ে পড়তে ইচ্ছে করে না? অভ্র অবাক হয়ে তাকিয়ে রইল জাবিনের দিকে। মেয়েটা সুন্দরী সেটা নিয়ে সন্দেহ নেই, কিন্তু কেউ যে সেটা এত দম্ভের সাথে বলে বেড়াতে পারে সেটা ভাবেনি। অভ্র একটু গলা ঝেড়ে বলল, ইচ্ছে করে দেইনি, লেগে গেছে। বললেই হলো হ্যাঁ? আপনি ইচ্ছে করেই দিয়েছেন। এসব বলে এখন আমায় বোকা বানাতে আসবেন না, ঠিক আছে? আপনাদের মতো ছেলেদের চেনা আছে।
হুহ। অভ্র এবার সত্যিই একটু রাগ হল। তাই ও জাবিনের দিকে এগিয়ে গিয়ে ওর কোমরে স্লাইড করে হাত রেখে একটানে নিজের দিকে এনে বলল, যদি ইচ্ছে করে ছোঁয়ার হতো তো এভাবে ছুঁয়ে দিতাম, ওভাবে নয়, বলে জাবিনকে ছেড়ে দিয়ে ওপরে চলে গেছিল। জাবিনও বোকার মতো কিছুক্ষণ দাঁড়িয়েছিল ওখানে। এই প্রথম কোনো অন্য ছেলে ওকে এভাবে টাচ করেছে। যদিও নামার সময় ধাক্কাটাও ইচ্ছে করেই দিয়েছিল, কারণ অভ্র ডোন্ট কেয়ার ভাবটা মানছে ছেলেটা একটু সুন্দর টাইপ ছেলেদের দলেই পড়ে, তাই বলে এত ভাব নেওয়ার কি আছে। কিন্তু ওর চালটা যে অভ্র ওর দিকেই এভাবে ঘুরিয়ে দেবে সেটা ভাবতে পারেনি ও। আদ্রিয়ান ওপরে গিয়ে আগে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিল। এরপর অনিমার রুমে গিয়ে হালকা করে দুবার নক করল, কিন্তু কোনো সাড়া না পেয়ে চাবি বের করে দরজাটা অর্ধেক খুলে উকি দেখল অনিমা চোখ বন্ধ করে শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে নিশ্চয়ই। আদ্রিয়ান ভেতরে ঢুকে অনিমার কাছে গিয়ে ওর মাথায় হাত রেখে দেখল জ্বর এসছে কিনা। কিন্তু সবটা স্বাভাবিক দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মনটা খারাপ হয়ে গেল হঠাৎই। কাল রাতের পর থেকে মেয়েটার সাথে ভালোভাবে কথাও বলতে পারছে না, আর মেয়েটাও কেমন পালাই পালাই করছে। সমস্যা কি হলো সেটাই বুঝতে পারছে না। ঔষধের বক্সটা চেক করে দেখল যে ঔষধ খেয়েছে। অনিমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আলতো করে দুবার অনি বলে ডেকেছিল, কিন্তু অনিমা কোনো রেসপন্স করেনি। কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থেকে ছোট্ট একটা শ্বাস নিয়ে উঠে চলে গেল আদ্রিয়ান। আদ্রিয়ান চলে যেতেই অনিমা চোখ খুলে তাকাল। ইচ্ছে করেই ঘুমের ভান করছিল। খুব বেশি দরকার না থাকলে যাবেই না ও আর আদ্রিয়ানের কাছে, কথাও বলবে না। মনের ভেতরে কিছু অন্যায় অনুভূতিতে জায়গা দিয়ে ফেলেছে, সেগুলো আগে মেটাতে হবে। বেশি বেশি ভেবে নিয়েছিল ও, তাই হয়তো এভাবে ধাক্কাটা খেতে হল। উনি যখন স্মৃতিকেই ভালোবাসে তো ওর কাছে কেন আসে? থাকুক না স্মৃতিকে নিয়েই। ও আর যাই হোক কারো লাভ স্টোরির ভিলেন হতে পারবে না। এরকম সব চিন্তা করতে করতে ঘুমোনোর ব্যর্থ চেষ্টা করতে শুরু করল। নিজের কেবিনে টেবিলে হাত রেখে গভীর ভাবনাতে মজে আছেন রঞ্জিত চৌধুরী। নিজের অতীত বর্তমানের হিসেব মেলাচ্ছেন উনি। যেখানে দেশের এত বড় বড় মাথারা ওনার কাছে কিছুই না, সেখানে ওই পিচ্ছি একটা মেয়ের ভয় থাকতে হচ্ছে ওনাকে। কখন কি করে বসে ঠিক নেই। ও যদি এখন ঠিক থাকে আর কোনোভাবে ওই মহিলার কাছে পৌঁছে যায় তাহলে খুব বড় ক্ষতি হয়ে যাবে ওনার। ওই মহিলাটাও কোথায় লুকিয়ে আছে সেটাও তো জানে না। এর মধ্যেই কবির শেখ এসে বসল রঞ্জিত চৌধুরীর সামনের চেয়ারে। ফলের ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে সেটাতে কামড় বসিয়ে বলল, কি এত ভাবছেন? রঞ্জিত চৌধুরী দুই হাতের একত্রিত আঙ্গুলগুলো নাড়াতে নাড়াতে বলল, মেয়েটা কি হাওয়ায় মিলিয়ে গেল নাকি? এমনও হতে পারে বেঁচেই নেই। রঞ্জিত চৌধুরী চমকে তাকালো কবির শেখের দিকে। কবির শেখ বললেন, দেখুন, দিনকাল খারাপ, ওর যাওয়ারও জায়গা নেই। এমনিতেও একটা মেয়েকে এরকম একা পেয়ে ছেড়ে দেবে? এত ভালো মানুষ আছে নাকি? যদি সেটা হয় তাহলে তো বেশ ভালোই। রঞ্জিত চৌধুরী চিন্তিত মুখ করে বললেন, কিন্তু যদি সেটা না হয় তাহলে কি হবে? কি না হলে কি হবে? দুজনেই চমকে তাকিয়ে দেখে দরজার কাছে রিক দাঁড়িয়ে আছে। ওনারা নিজেদের সামলে নিয়ে একটু ঠিকঠাক হয়ে বসল। রঞ্জিত চৌধুরী কথা ঘুরিয়ে বললেন, যাক অবশেষে এলে তুমি। রিক চেয়ার টেনে বসে বলল, শর্ত একটাই ড্যাড, অনিকে আমি খুঁজে আনার পর ওর সাথে পাবলিকলি আমাদের বিয়ে হবে, তুমিও কোনো ঝামেলা ছাড়াই সেটা মেনে নেবে। ওকেও নর্মালি নিজের পুত্রবধূ হিসেবে মেনে নেবে। রঞ্জিত চৌধুরী কবির শেখের দিকে তাকাতেই সে চোখের ইশারা করল। রঞ্জিত চৌধুরী হেসে বলল, আরে সেটা তো অনেক আগেই আমি মেনে নিয়েছি।
রিক চোখ ছোট ছোট করে তাকালো রঞ্জিত চৌধুরীর দিকে। কবির শেখ ব্যাপারটা সামলাতে বলল, পেয়েছ মেয়ে মানে অনিমাকে? এখনো না। জানি না কোথায় চলে গেছে। তার চেয়ে বড় কথা ও ঠিক আছে কিনা বলে রিক নিজের ভাবনায় মগ্ন হয়ে গেল। কবির শেখ আর রঞ্জিত চৌধুরী একে অপরের চোখের দিকে তাকিয়ে এরপর নিজের কাজে মনোযোগ দিল। আজকে ক্লাস নেই। অনিমা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আজ আর আদ্রিয়ানকে কফি দিতে যায়নি। সার্ভেন্ট দিয়ে পাঠিয়ে দিয়ে রুমে এসে বসেছিল। অনেক সময় পর নিচে আসার সময় সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখল আদিব আর রাইমা এসছে। আদ্রিয়ান, অভ্র, জাবিনও বসে আছে সোফাতে। অনিমা নিচে নামতেই জাবিন বলল, ওই তো অনি আপু এসে গেছে। এটা শুনে সবাই তাকালো অনিমার দিকে। অনি একটু এগোতেই রাইমা উঠে এসে জড়িয়ে ধরল ওকে। ও হেসে রাইমাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো? আমি ভালো। তুমি ভালো আছো আপু? একদম। রাইমা অনিমাকে নিয়েই সোফায় বসল। আদ্রিয়ান সূক্ষ্ম চোখে তাকিয়ে আছে অনিমার দিকে, কিন্তু অনিমা একবারও তাকায়নি। অনিমা আদিবের দিকে তাকিয়ে হেসে বলল, ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আশিস ভাইয়া আসেননি? না, ওর আজ একটু কাজ আছে। আচ্ছা। শোনো, সামনের 15 তারিখ আমার আর রাইমার বিয়ে। তোমারও ইনভিটেশন রইল কিন্তু। একটা বাংলো বুক করে নিয়েছি, 13 তারিখে আদ্রিয়ানের সাথে চলে আসবে। যদিও আদ্রিয়ানকে বলা মানেই তো তোমাকে বলা। অনিমা মুচকি হেসে বলল, না ভাইয়া, উনি আর আমি দুজন পুরোটাই আলাদা মানুষ। তাই ওনাকে বলা আর আমায় বলা কোনোদিন এক হতে পারে না। তবুও যখন আপনি আমাকে বলেছেন, অবশ্যই যাব। সবাই একটু অবাক হল অনিমার কথায়। আদ্রিয়ানও একদৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। আদিব একটা মেকি হাসি দিয়ে বলল, আর হ্যাঁ, অরু, তীব্র, স্নেহা ওদেরকেও বলতে হবে কিন্তু। তাই ঠিক করেছি একটা ট্রিটের আয়োজন করব তাড়াতাড়ি, ওখানেই ওদের সাথে কথা হয়ে যাবে, কি বল? আপনি যেটা ভালো মনে করেন। এরপর ওরা সবাই ব্রেকফাস্ট করতে বসল। অনিমা রাইমা ওদের সাথে বিভিন্ন কথা বলছে আর খাচ্ছে। কিন্তু আদ্রিয়ান খাচ্ছে কম, অনিমাকেই বেশি দেখছে। এটুকু বুঝতে পেরে গেছে যে অনিমা ইচ্ছে করেই ওকে ইগনোর করে যাচ্ছে। কাল রাতে যে অনিমা জেগেছিল সেটাও জানে ও। আসার সময় ওকে পেছনে ঘুরে তাকাতে দেখেছে, সকালে কফিটা অবধি দিতে আসেনি। এভাবে ইগনোর করার কারণটা বুঝতে পারছে না ও। আদিব বলল, জাবিন এখানেই ভর্তি হয়ে যাবে? হ্যাঁ ভাইয়া, এখানেই থাকবো এখন থেকে। কথাটা শুনে অভ্র বিষম খেল। এই মেয়ে এখানে পার্মানেন্ট হয়ে গেলে ওর কি অবস্থা হবে? খাওয়া দাওয়া শেষে ওদের বিদায় দিয়ে অনিমা কিচেনে গিয়ে সব ঠিক করে দেখল আদ্রিয়ান পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। অনিমা বলল, কিছু লাগবে আপনার? না। অনিমা পাশ কাটিয়ে যেতে নিলেই আদ্রিয়ান বলল, শোনো, আমার কাজ আছে। বলে অনিমা দ্রুত পায়ে ওখান থেকে চলে গেল নিজের রুমে। আদ্রিয়ান পেছনে থেকে কয়েকবার ডাকার পরেও শোনেনি ও। আদ্রিয়ান রেগে দেয়ালে একটা লাথি মারল। অনিমা রুমে গিয়ে অরুমিতার সাথে কথা বলল। যদিও বেশিক্ষণ কথা বলেনি, কিন্তু অরুমিতার কণ্ঠটা কেমন যেন লাগলো ওর কাছে। অরুমিতা ফোন কেটে মেসেঞ্জারে মেসেজ রিকোয়েস্ট চেক করতে গিয়ে দেখে আশিসের আইডি থেকে মেসেজ এসছে, কেমন আছো? অরুমিতার এবার রাগ হল। ও কেমন আছে সেটা জেনে ওই লোকটা কি করবে? সব ভুলে যখন নিজেকে গুছিয়ে নিয়ে ভালো থাকতে শিখেছে তখনই আসতে হলো একে ওর শান্তি নষ্ট করতে। ও একবার ভাবল ব্লক করে দেবে। পরে ভাবল যে যেখানে ওই মানুষটাই ওর কাছে মেটার করে না, সেখানে এসব কেন করবে? তাই ওভাবেই রেখে দিল।
আর ওর সেই প্রথম দিনের কথা মনে পড়ল। সেদিন আশিস নামক ব্যক্তিটি এসছিল ওর জীবনে। এরকমই এক সময় রিল্যাক্স মুডে মেসেজ রিকোয়েস্ট চেক করতে গিয়েই চোখে পড়েছিল আশিস নামক আইডিটি। আর একটা মেসেজ যেখানে লেখা ছিল শুধু হাই। যদিও অপরিচিত আইডি বলে অরুমিতা রিপ্লে না করে ওভাবেই রেখে দিয়েছিল। কথাটা ভেবে ছোট্ট শ্বাস ফেলে ফোন স্ক্রোলিংয়ে মনোযোগ দিল। আরও একটা দিন কেটে গেছে। অনিমা আদ্রিয়ানকে এভাবেই ইগনোর করে যাচ্ছে। ও ওর সময়মত ভার্সিটি থেকে এসে নিজের মতো সময় কাটাচ্ছে, জাবিনের সাথে গল্প করছে। নিজের হাতে আদ্রিয়ানকে আর কফি করে দেয়নি। আদ্রিয়ান এত কথা বলার চেষ্টা করছে কিন্তু অনি শুধু জরুরি কথারই উত্তর দিয়েছে, বেশি কথা বলেনি। আদ্রিয়ানের মন মেজাজ সবকিছুই প্রচণ্ড রকম খারাপ হয়ে আছে এই জন্য। এতক্ষণ ঠান্ডা মাথায় সামলাতে চাইলেও এবার রাগ হচ্ছে। রাতের খাবারের পর অনিমা কারো সাথে কথা না বলেই চলে গেল। মন এমনিতেই ভালো নেই ওর। নিজের ওপরই রাগ হয়। কি দরকার ছিল আদ্রিয়ানকে নিয়ে আগেই এত বেশি চিন্তা করে ফেলার। এখন নিজেই কষ্ট পাচ্ছে। বিষণ্ণ মনে বিছানাটা গুছিয়ে যেই শুতে যাবে, তখনই দরজা লাগানোর শব্দে একটু চমকে পেছনে তাকালো। তাকিয়ে দেখে আদ্রিয়ান অনেকটা রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। ও আদ্রিয়ানের চোখ মুখ দেখে ভয় পেলেও বালিশটা রেখে সোজা হয়ে দাঁড়িয়ে তোতলানো কণ্ঠে বলল, কিছু বলবেন? এত রাতে এখানে কেন এসছেন? আদ্রিয়ান এগিয়ে আসতে আসতে বলল, এটা আমার বাড়ি, তাই এই বাড়ির প্রতিটা কর্নারে যাওয়ার রাইট যেমন আমার আছে তেমনি এ বাড়িতে যারা থাকে তাদের ওপরও অধিকার আছে আমার। অনিমা নিজেকে সামলে বালিশ ঠিক করতে করতে বলল, আদ্রিয়ান এখন আমার ঘুম পাচ্ছে খুব, পরে কথা বলবো। হঠাৎ করেই আদ্রিয়ান অনির হাত ধরে টান নিয়ে নিজের কাছে নিয়ে দুই বাহু শক্ত করে চেপে ধরল। চোখে সত্যি এবার লালচে আভা এসছে আদ্রিয়ানের। অনিমা ভীত আর হতভম্ব দৃষ্টিতে দেখছে ওকে। অনিমার সেই দৃষ্টিকে উপেক্ষা করে আদ্রিয়ান শক্ত করে ওকে নিজের দিকে টেনে নিল। এত শক্ত করে ধরেছে যে হাতে ব্যথা পাচ্ছে ও। আদ্রিয়ান দাঁতে দাঁত চেপে বলল, সমস্যা কি তোমার? অনিমা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার কোনো সমস্যা নেই। আর সমস্যা কেন হতে যাবে? তাহলে এসব কি? হ্যাঁ, কোনসবো? আদ্রিয়ান চোখ বন্ধ করে একটা শ্বাস ফেলে অনিমার চোখে চোখ রেখে বলল, অনি প্লিজ আমায় রাগিও না। রেগে গেলে কিন্তু আমার মাথা ঠিক থাকে না। আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ, সো প্লিজ ডোন্ট মেক মি। অনিমা ভ্রু কুঁচকে বলল, বুঝতে পারছি না কি করেছি আমি। আগে সেটা তো ক্লিয়ার করুন। সত্যিই বুঝতে পারছো না? নাকি বুঝতে চাইছো না? এরকম কেন করছো? 3 দিন যাবৎ কথা বলা তো দূর, ঠিক করে তাকাচ্ছ না আমার দিকে। তোমার মুখটা দেখতেও আমাকে এক প্রকার যুদ্ধ করতে হচ্ছে। বেরোনোর আগে তোমাকে খুঁজে পাই না, বাড়ি ফিরে দেখি দরজা লক করে রেখে দিয়েছ। বুঝতে পারো না তোমার সাথে কথা বলতে না পারলে, তোমাকে দেখতে না পারলে আমার কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে? মেরে ফেলতে চাও আমাকে? কি করেছি কি আমি? এমন ব্যবহার করছো কেন? অনিমা এতক্ষণ শান্ত চোখে আদ্রিয়ানের দিকে তাকিয়েছিল। আদ্রিয়ানের কথা শেষ হতেই ও ধীর গলায় বলল, আমি আপনার সাথে কথা না বললে, কাছে না আসলে, আপনার এত খারাপ লাগার তো কিছু নেই। কি হই আমি আপনার? আমাদের মধ্যে না কোনো আত্মীয়তা আছে আর না কোনো সম্পর্ক। আমি তো শুধুমাত্র আপনার আশ্রিতা, তাই না? কথাটা শুনে আদ্রিয়ান অনিমার হাত ছেড়ে দিয়ে অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল অনিমার দিকে। তারপর বলল, আশ্রিতা? অনিমা এবারও একই ভঙ্গিতে বলল, নই। তোমার কি সেটাই মনে হয়? অন্য কিছু মনে হওয়ার কারণ আছে কি?
আদ্রিয়ান অনিমাকে কিছু বলবে তখনই ওর ফোন বেজে উঠল। আদ্রিয়ান পকেট থেকে ফোন বের করে অনিমার দিকে এক পলক তাকিয়ে ফোন রিসিভ করে হনহনে পায়ে বাইরে চলে গেল। অনিমা গিয়ে দরজাটা বন্ধ করে রুমে বসে জোরে জোরে কয়েকটা শ্বাস নিল। কি পেয়েছে কি লোকটা? এত আলগা পীড়িত কিসের? নিশ্চয়ই ওই স্মৃতি ফোন করেছে, তাই তো চলে গেল। যাবেই যখন আসার কি দরকার ছিল? এভাবে ইচ্ছাকৃতভাবে ওকে দুর্বল না করে দিলে কি লোকটার হচ্ছে না নাকি? মানছে যে ওকে আশ্রয় দিয়েছে, তাই বলে এভাবে বারবার মনে আঘাত করবে? না চাইতেও কেঁদে দিল অনিমা। বিরক্তি নিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। এইটুকু বয়সে জীবনের এত এত জটিলতা ভালো লাগছে না ওর। জানালা দিয়ে সূর্যের আলো মুখে পড়ার সাথে সাথেই ভ্রু কুঁচকে ফেলল রিক। অনেক রাত করে শুয়েছে, তাই চোখে এখনো ঘুম আছে। সেই জন্য উল্টো ঘুরে শুয়ে পড়ল। স্নিগ্ধা কফি নিয়ে রুমে এসে দেখে রিক এখনো ঘুমোচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11:54 বাজে। এতক্ষণ অবধি একটা ইয়াং ছেলে কি করে ঘুমায় সেটাই বুঝে উঠতে পারে না স্নিগ্ধা। তার ওপর ছেলেটা নাকি আবার একজন ডাক্তার, ভাবা যায়। ও কফির কাপটা টেবিলে রেখে রিকের কাঁধে হাত রেখে বলল, রিকদা, ওঠো। রিক ঘুমে ঘোরে আড়মোড়া ভেঙ্গে বলল, নীলপরি মাথায় হাত বুলিয়ে দাও তো একটু, ঘুম পাচ্ছে আরও। স্নিগ্ধা বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, খবিশ লোকটা ঘুমের ঘোরেও নীলপরীকেই দেখে। সারাদিন শুধু নীলপরি আর নীলপরি। যা খুশি করুক, আমার কি? আমি এত বকবক কেন করছি? ডাকার কাজ ডেকে দেই। স্নিগ্ধা এবার জোরে জোরে ডাকতেই রিক বিরক্তি নিয়ে স্নেহার হাত ধরে টান দিয়ে বসিয়ে বলল, নীলপরি তুমি। এটুকু বলে চোখ খুলে তাকিয়ে স্নিগ্ধাকে দেখে নিজেকে সামলে নিয়ে কপাল কুঁচকে বলল, কি হয়েছে কি? এভাবে চেঁচাচ্ছিস কেন? স্নিগ্ধা মেকি হেসে বলল, নীলপরীর স্বপ্ন দেখা শেষ হলে এবার কফিটা নিয়ে আমাকে উদ্ধার করো। রিক চোখ ডলতে ডলতে উঠে বসে বলল, কেন? তোর জ্বলছে? স্নিগ্ধা একটা ভেংচি কেটে বলল, বয়ে গেছে আমার। যেই বানর মার্কা চেহারা, তার জন্য আমার জ্বলবে? আমার পেছনে না আরও হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলেরা ঘোরে, বুঝলে? রিক হাতে ভর দিয়ে আধশোয়া হয়ে বলল, তাই? জি হ্যাঁ, তাই আমি তোমার মতো কেবলাকান্ত লোকেদের পাত্তা দেই না। তুই জানিস, মেডিকেলের মেয়েরা ক্লাসে ক্লাস করত কম, আমাকে দেখত বেশি। জানি তো। ওরা দেখত আর এটাই ভাবত যে মানুষের কলেজে বনমানুষ এলো কোথা থেকে। রিক চোখ ছোট ছোট করে বলল, তাই না? স্নিগ্ধা দাঁত বের করে হেসে বলল, তাই তো, তোকে তো। বলে রিক উঠতে নিলেই স্নিগ্ধা এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। রিক স্নিগ্ধার যাওয়ার দিকে তাকিয়ে শব্দ করে হেসে দিল। অনিমা যাওয়ার পর এই প্রথম এভাবে হাসল ও। ভার্সিটির একটা ক্লাস শেষ হওয়ার পর লম্বা ঘণ্টা দুয়েকের একটা ব্রেক আছে, তাই অনিমা আর অরুমিতা ক্যান্টিনে গিয়ে বসেছে। স্টুডেন্টরা বিরতিতে এখানেই এসে বসে আড্ডা দেয়, তাই জায়গাটায় ভার্সিটির বেশ অনেক ছাত্রছাত্রীরাই আছে। অনিমা একদম চুপচাপ বসে আছে। কিছুই ভালো লাগছে না ওর। মন ভালো না থাকলে কিছুই ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। ক্যান্টিনেও শুধু একটু কফিই খেয়েছে, কিন্তু আর কিছুই খায়নি। অরুমিতা গালে হাত দিয়ে দেখছে অনিমাকে। তীব্র আর স্নেহা আজ এখনো আসেনি, বলেছে আসতে ঘণ্টাখানেক লেট হবে। ওরা নেক্সট ক্লাস জয়েন করবে এসে। অরুমিতা বলল, তোর কি হয়েছে বলতো? কিছুই তো খেলি না। খেলাম তো, খিদে ছিল না বেশি। অনিমা, আমার মনে হয় তুই বেশি ভাবছিস।
আদ্রিয়ান ভাই কি নিজে একবারও বলেছে সে স্মৃতিকে ভালোবাসে? অনিমা অসহায় দৃষ্টিতে না বোধক মাথা নাড়ল। অরুমিতা ভ্রু নাচিয়ে বলল, তাহলে? কিন্তু এটা তো বলেছে যে অন্য কাউকে ভালোবাসে। অরুমিতা এবার অবাক হয়ে বলল, সত্যিই উনি বলেছেন যে তোকে না অন্য কাউকে ভালোবাসেন? অনিমা মুখ ছোট করে বলল, বলেছে কাউকে একটা ভালোবাসে। সেটা তো তুই হতে পারিস। সেটা হলে তো সরাসরিই বলতো যে উনি আমাকে ভালোবাসেন। এখানে ভালোবাসা বাসির কথা চলছে বুঝি? আমাদের সাথেও একটু বলো, আমরাও তো শুনি। হঠাৎ পেছনে থেকে কারো গলার আওয়াজ পেয়ে পেছনে চমকে তাকালো অনিমা আর অরুমিতা। তাকিয়ে দেখে রবিন ওর গ্যাং নিয়ে দাঁড়িয়ে আছে। অনিমা আর অরুমিতা দুজনেই উঠে দাঁড়াল। অনিমা রবিনের দিকে বিরক্তির দৃষ্টি নিক্ষেপ করে বলল, অরু চল। বলে পাশ কাটিয়ে যেতে নিলেই অনিমার ওড়নাটা হাত টেনে ধরল। অনিমা দ্রুত ওড়নাটা হাত দিয়ে ধরে রেখে অবাক দৃষ্টিতে তাকালো রবিনের দিকে। ক্যান্টিনে বসা সবার দৃষ্টি এখন ওদের দিকে। অনিমা ভাবতেও পারেনি রবিন সবার সামনে এটা করবে। অনিমা ওড়না ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। ওর কেঁদে দেওয়ার মতো অবস্থা হয়েছে। কেউ কিছু বলতেও পারছে না কারণ রবিনকে ওরা সবাই মোটামুটি ভয় পায়। অরুমিতা বলল, ভাইয়া ওড়না ছাড়ুন ওর। রবিন বাঁকা হেসে ওড়না টেনে অনিমাকে নিজের দিকে টেনে নিল। অনিমা এবার রাগে কেঁদেই দিল। অরুমিতার ভয় হাত পা ঠান্ডা হয়ে আসছে। ও বুঝে উঠতে পারছে না কি করবে। অনিমা কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ছাড়ুন আমাকে। রবিন একটু হাসল। সাথে ওর গ্যাংয়ের ছেলেরাও। ওড়নাটা হাত দিয়ে একটু পেঁচিয়ে নিয়ে বলল, সেদিন তো খুব তেজ দেখাচ্ছিলে। আজ কি হলো? আর তোমার সেই বন্ধু কি যেন নাম? হ্যাঁ তীব্র কই? সেদিন তো খুব হিরো সাজছিল। অনিমা এবার রেগে থাপ্পড় মারতে গেলে রবিন হাত ধরে বলল, একবার থাপ্পড় মেরেছিলে তাই আজ এখন এভাবে আছো। আবার একই ভুল করছো? অরুমিতা বলল, ভাইয়া এটা কিন্তু ঠিক করছেন না, ছেড়ে দিন ওকে। রবিন ঘাড় বাঁকা করে অরুর দিকে তাকিয়ে বলল, তুমি কি চাইছো তোমাকে ধরি? অনিমা এবার একটু চেঁচিয়ে বলল, ছাড়ুন বলছি। অনিমার এমন উঁচু গলাতে রবিন আরও রেগে গেল। ওড়নাটা জোরে টান দিল। ওড়নাটা পিন দিয়ে লাগানো থাকায় কাঁধ থেকে শুরু করে হাতার অনেকটা জায়গা নিমেষেই ছিঁড়ে গেল। পিনের তীব্র খোঁচায় কাঁধের অনেকটা জায়গা কেটেও গেল। ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করে উঠল ও। হাত দিয়ে নিজেকে ঢাকতেও পারছে না কারণ রবিন এক হাত ধরে আছে। অনিমা যতই হাত ছাড়ানোর চেষ্টা করছে রবিন আরও শক্ত করে ধরছে। এবার ও অনিমার হাত মোচড় দিয়ে ধরল। এত জোরে ধরেছে যে অনিমার মনে হচ্ছে ওর হাত সত্যিই ভেঙে যাবে। এতগুলো মানুষের মধ্যে কেউ এগোচ্ছে না, বরং অনেকে মজা নিচ্ছে। অরুমিতা বুঝে গেছে ও কিছুই করতে পারবে না। তাই একটু দূরে গিয়ে কাউকে একটা ফোন করল। রবিন রাগে গজগজ করে বলল, আমাকে এই হাত দিয়ে থাপ্পড় মেরেছিলি না? এবার দেখি কত তেজ আছে তোর দেখা। আমাকে অপমান করা না? এবার দেখ সবার সামনে অপমানিত হতে কেমন লাগে। অনিমা ব্যথায় চোখ খিচে বন্ধ করে নিঃশব্দে কাঁদছে। সকলের সামনে এভাবে হেনস্থা হতে হবে কল্পনাও করেনি ও। রবিন বলল, ক্যাম্পাস বলে এইটুকুতেই ছেড়ে দিলাম। বাইরে কোথাও পেলে বুঝিয়ে দিতাম আমি কি জিনিস। বলে ধাক্কা দিয়ে ওখানে ফেলে রেখে চলে গেল। অরুমিতা দৌড়ে এসে দ্রুত ওড়নাটা তুলে অনিমার গায়ে ভালোভাবে জড়িয়ে ঢেকে দিয়ে উঠিয়ে চেয়ারে বসাল। অনিমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এর মধ্যেই ওখানে ডিপার্টমেন্টের একটা ম্যাম এলেন। আসলে অনিমারই দুজন ক্লাসমেট গিয়ে ডেকে এনেছেন।
অবাক করা বিষয় হল উনি এসে অনিমাকে কিছু জিজ্ঞেস না করেই সকলের সামনে অনিমাকে উল্টোপাল্টা কথা শোনাতে শুরু করলে, জঘন্য রকম কথাও শোনালেন, এমনকি চরিত্র নিয়েও কথা বললেন। অনিমা হতভম্ব হয়ে তাকিয়েছিল ওনার দিকে। এখানে ওর দোষ কোথায়? বাকিরাও অবাক হয়েছে, কিছু না জেনেই হঠাৎ এই মহিলার এই অস্বাভাবিক আচরণে। কিন্তু ওখানে উপস্থিত কেউ কিছুই বলল না। এবারেও একইভাবে মজা দেখল। অরুমিতা কিছু বলতে গেছিল, ম্যাম ধমকে থামিয়ে দিয়েছে। শেষে যাওয়ার আগে বলে গেলেন, এসব নষ্টামি করতে ভার্সিটিতে আসার দরকার নেই। এখানে ভদ্র মেয়েরা পড়াশোনা করতে আসে। তোমাদের মতো মেয়েদের জন্যেই আজকাল ভার্সিটির বদনাম হয়। যত সব। অনিমা এতক্ষণ ঠোঁট কামড়ে নিজের কান্না আটে রাখলেও ম্যাম যাওয়ার পর জোরে জোরে কাঁদতে লাগল। অরুমিতা অবাক হয়ে তাকিয়ে রইল ম্যামের যাওয়ার দিকে। কি হলো বুঝতেই পারল না ও। অনিমার কাঁধের সাইডটা ভীষণ জ্বালা করছে, ওর হাতেও ব্যথা করছে। অরুমিতা দুবার চেষ্টা করেছে ওকে উঠিয়ে নিয়ে যেতে এখান থেকে, কিন্তু অনিমা শক্ত হয়ে বসে কান্না করছে। আস্তে আস্তে সবাই আস্তে আস্তে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। অনিমার কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে। অরুমিতাও কেঁদে দিয়েছে। এর মধ্যেই হন্তদন্ত হয়ে ক্যান্টিনে ঢুকল আদ্রিয়ান। আদ্রিয়ানকে দেখে ওখানের সবাই হাঁ করে তাকিয়ে আছে। বিশ্বাস হচ্ছে না কারো যে আদ্রিয়ান এসছে। আদ্রিয়ান চোখ অনিমার দিকে পড়তেই ওর পায়ের গতি ধীর হয়ে গেল। অনিমাকে এভাবে দেখে চোখ মুখ শক্ত হয়ে গেছে ওর। মুহূর্তেই মুখের রং বদলে গেল। ধীর পায়ে অনিমার সামনে দাঁড়াল। অনিমার চোখ আদ্রিয়ানের ওপর পড়তে ও কোনোরকমে উঠে দাঁড়িয়ে আদ্রিয়ানের মুখের দিকে তাকাল। আদ্রিয়ান ধীরে ওর গালে হাত রাখতেই ওর ঠোঁট আপনা আপনি ভেঙে এলো। দুবার ফোপানোর মতো করে আওয়াজ করে আস্তে করে ঢলে পড়ল আদ্রিয়ানের বুকে। আদ্রিয়ানের দৃষ্টি এতক্ষণ অনিমার কাঁধের ক্ষত আর ছেঁড়া পোশাকের অংশেই ছিল। অনিমা বুকের ওপর পড়াতেই আদ্রিয়ানের হুঁশ এল। অনিমা এখনো কেঁপে কেঁপে উঠছে আর নিঃশব্দে কাঁদছে। অতিরিক্ত কান্না আর মেন্টাল প্রেসারে দুর্বল হয়ে পড়েছে। সোজা হয়ে দাঁড়ানোর শক্তিটুকু নেই। আদ্রিয়ান এক হাতে অনিমাকে জড়িয়ে নিয়ে ওপর হাতে অনিমার মাথায় হাত বুলিয়ে বলল, স্টপ ক্রাইং, কিচ্ছু হয়নি, আমি এসে গেছি তো। চুপ। অনিমা শক্ত করে আদ্রিয়ানের টি শার্ট খামচে ধরল। সবাই চরম অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে অনিমা আদ্রিয়ানের দিকে। সবার মনে এখন একটাই প্রশ্ন, অনিমার সাথে আদ্রিয়ানের কি সম্পর্ক? এর মধ্যে ওখানে অভ্র চলে এল, সাথে আদ্রিয়ানের দেহরক্ষীরাও। অনিমাকে এভাবে দেখে অভ্র বেশ অবাক হল। সবাই শখ থেকে বের হতেই ফোন বের করল ভিডিও করব বলে। অনেকে তো এই পরিস্থিতিতেও সেলফির জন্যে এগোচ্ছিল। তখনই আদ্রিয়ান একটু জোরে বলল, একজনের ফোনও যাতে ওপরে না ওঠে। সাথে সাথেই দেহরক্ষীরা সবাইকে আটকে নিল এবং কাউকে ভিডিও করতে দেয়নি। দ্রুত ক্যান্টিন ফাঁকা করে দিল। অনিমার কোনো রেসপন্স না পেয়ে আদ্রিয়ান বুঝতে পারল যে ও অজ্ঞান হয়ে গেছে। তাই ওকে দুহাতে নিজের সাথে জড়িয়ে ধরল আদ্রিয়ান। ফর্সা মুখ লালচে আভা ধারণ করেছে ওর। অভ্র যে কিছু বলবে সেই সাহস পাচ্ছে না। আদ্রিয়ান অরুমিতার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, কি নাম ছেলেটার? অরুমিতা তোতলানো কণ্ঠে বলল, ররবিন, মাস্টার্স ফাইনাল ইয়ার। আদ্রিয়ান ওর দুজন লোকের দিকে তাকাতেই ওনারা মাথা নেড়ে কোথাও একটা গেল। এরপর ও অনিমাকে নিজের কোলে তুলে নিয়ে অভ্র দিকে তাকিয়ে বলল, মিডিয়ার কোনো লোক যাতে ক্যাম্পাসে ঢুকতে না পারে সেই ব্যবস্থা করো। একটা লোকও না। আর ডক্টর ডাকো ফাস্ট। অভ্র মাথা নাড়ল। আদ্রিয়ান অনিমাকে কোলে নিয়ে এগোতে নিলেই ডিন আর কিছু প্রফেসর এলো ওখানে।
আসলে ওনারা আদ্রিয়ানের আসার খবর শুনেই এসেছেন। আদ্রিয়ান শক্ত চোখে ওনাদের দিকে তাকিয়ে বলল, এখন খোশ গল্প করতে পারব না। শি নিড রেস্ট। জায়গা অ্যারেঞ্জ করুন ফাস্ট। ওনাদের একজন বলল, শিওর, আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি। আপনি ওকে নিয়ে আসুন। ডিন আর ডিপার্টমেন্টের অনেকেই চেনে অনিমাকে। ভর্তির সময় আলাপ করিয়ে দিয়েছিল আদ্রিয়ান। আর যারা চেনে না তাদের মনে এখন একটাই প্রশ্ন, আদ্রিয়ানের সাথে কি সম্পর্ক এই মেয়ের? আদ্রিয়ান ভেতরে নিয়ে অনিমাকে শুইয়ে দিল। অরুমিতা এসে অনিমার মাথার কাছে বসল। অনিমার কাঁধ থেকে চুইয়ে রক্ত বের হচ্ছে। আদ্রিয়ানের দৃষ্টি ওখানেই আটকে আছে। দেখেই বোঝা যাচ্ছে যে রাগে ফেটে পড়ছে ও। কিন্তু ও এখনো একবারও জানতে চাইছে না পুরো ঘটনাটা, কারণ এখন ওর কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে অনি। তখন তীব্র আর স্নেহা প্রায় হাঁফাতে হাঁফাতে এলো ওখানে। তীব্র বলল, অরু, অনি ঠিক আছে। আসার সময় শুনলা। এটুকু বলে দেখল অনিমাকে শুইয়ে রাখা হয়েছে। স্নেহা দ্রুত পদে এসে অনিমার মাথায় হাত রেখে বলল, কি হয়েছে ওর? এভাবে শুয়ে আছে কেন? অরুমিতা বলল, ডক্টর আসছে, তোরা বসো এখন। আদ্রিয়ান চুপচাপ বসে আছে। আপাতত ওর কিছু বলার ইচ্ছে নেই। সারা ক্যাম্পাস জুড়ে কানাঘুষা হচ্ছে এই বিষয়টা নিয়ে। কয়েকজন প্রফেসরও এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত। ডক্টর এসে ফার্স্ট এইড করে দিয়ে একটা ইঞ্জেকশন দিল। আস্তে আস্তে ওর জ্ঞানও ফিরে এলো। কিন্তু ও চুপচাপ শুয়ে আছে, কিছু বলছে না। ঔষধ লিখে দিয়ে বলল, আসলে ভয় আর মেন্টাল স্ট্রেসের কারণে অজ্ঞান হয়ে গেছিল। এখন উনি ঠিক আছেন, একটু খেয়াল রাখবেন। অভ্র গিয়ে ডক্টরকে একটু এগিয়ে দিয়ে এলো। ডিন এসে বলল, মিস্টার জুহাইর, আপনি ভাববেন না, আমরা দেখব ব্যাপারটা। আদ্রিয়ান সেই কথায় পাত্তা না দিয়ে অনিমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে অরুমিতাকে বলল, কি হয়েছিল শুরু থেকে বলো। আদ্রিয়ানের বলার ভঙ্গিটাই এমন ছিল যে অরুমিতা কিছু না ভেবে গড়গড় করে সব বলে দিল। ওই ম্যামের কথাও বলল। সবটা শুনে আদ্রিয়ান শুধু ছোট্ট একটা শ্বাস ফেলে ঠোঁট বাঁকিয়ে হাসল। আর কেউ না জানলেও অভ্র জানে এই হাসিটার মানে। ডিন আবার বলল, দেখুন, আমরা স্টেপ নেব, কিন্তু প্লিজ এ খবরটা যেন কলেজের বাইরে না যায়, প্লিজ। আমাদের কলেজের রেপুটেশনের প্রশ্ন। আদ্রিয়ান একটু হেসে উঠে দাঁড়িয়ে বলল, ম্যাডামকে ডাকুন। সবার সাথে আলাপ হলো, ওনার সাথেই হলো না। ডাকুন, ডাকুন। ডিন দ্রুত সেই ম্যামকে ডেকে পাঠালো নিজের রুমে। আদ্রিয়ান অরুমিতা আর স্নেহাকে অনিমার খেয়াল রাখতে বলল। এরপর ডিনের সাথে ডিনের রুমে গেল। ওর সাথে অভ্র আর তীব্রও গেল। ডিনের রুমে কয়েকজন প্রফেসর আছেন। তীব্র আর অভ্র সাইডে দাঁড়িয়ে আছেন। আদ্রিয়ানের সামনের চেয়ারে ম্যাম বসে আছেন। ওনার মনে এখন ভয় ঢুকে গেছে। আগে যদি জানত যে অনিমা আদ্রিয়ান আবরার জোহাইর পরিচিত কেউ, তাহলে রবিনের কথায় এসব করত না। আদ্রিয়ান নিজের নখ দেখতে দেখতে বলল, তো ম্যাম, আপনি যখন ক্যান্টিনে গেলেন, কি করছিল মেয়েটা? ম্যাম ভয় ভয় বললেন, বসেছিল। আর কাঁদছিল। আর কিছু? হ্যাঁ, কাঁধ কেটেও গেছিল। আদ্রিয়ান এবার চোখ তুলে তাকিয়ে বলল, তো এগুলোর মধ্যে কি এমন বৈশিষ্ট্য ছিল যেটা দেখে একটা মেয়েকে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দেওয়া যায়? ম্যাডাম চুপ করে আছে। আদ্রিয়ান উত্তরের আশায় কিছুক্ষণ তাকিয়ে রইল, কিন্তু কোনো উত্তর না পেয়ে চেঁচিয়ে বলল, কি হলো বলুন। উপস্থিত সবাই হালকা কেঁপে উঠল। আদ্রিয়ান এবার রাগী কণ্ঠে বলল, জাস্ট বিকজ অফ ওই ছেলেটা আপনার রিলেটিভ, আপনি একটা মেয়ে হয়ে একটা মেয়েকে অপমান করতে দুবার ভাবলেন না?
যেখানে আপনার গিয়ে ওকে সাহস দেওয়ার কথা, সামলানোর কথা, সেখানে উল্টো ওকে এ ধরনের জঘন্য কথা বলতে বিবেকে বাঁধেনি। আবার আপনাকে সবাই ম্যাম বলে ডাকে, নিজেকে মহিলা বলে দাবি করেন আপনি। আদ্রিয়ানের কথাগুলো যেন রুমে কম্পিত হচ্ছে। কেউ কিছু বলতে পারছে না। ওই ম্যাম তোতলানো কণ্ঠে বলল, আমি জানতাম না যে ও আপনার কেউ হয়। ও, জানতেন না? মানে একটা মেয়ে যদি কোনো রেপুটেড হাই ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে তাহলে ও নিরাপদ? কিন্তু সেই মেয়েটাই যদি মিডল ক্লাস হয়, দেন ওর সাথে যা ইচ্ছে করা যায়। এটাই চিন্তা আপনার। ম্যাম আর কিছু বলতে পারলেন না। অজুহাত দেওয়ার মতো কিছু আর অবশিষ্ট নেই। আদ্রিয়ান একটা লম্বা শ্বাস ফেলে বলল, আপনি একজন মেয়ে বলে এবং একজন প্রফেসর বলে আজ আমার হাত থেকে বেঁচে গেলেন। নইলে যার কারণে ওই মেয়েটার চোখ দিয়ে জল বের হয় তাকে আমি ছেড়ে দেই না। কিন্তু সরি টু সে ম্যাম, আজকের পর আমি আপনাকে এই কলেজে আর দেখতে পারবো না। ম্যাম অবাক হয়ে তাকিয়ে বলল, দেখুন আপনি শুধুই একজন রকস্টার, তাই এই ক্ষেত্রে হস্তক্ষেপ করার অধিকার আপনার নেই। আদ্রিয়ান বাঁকা একটা হাসি দিয়ে বলল, সেটা কাল সকালে বুঝতে পারবেন। এর মধ্যেই সেই দুজন লোক এসে বলল, স্যার নিয়ে এসছি, ওকে মাঠে আছে। আদ্রিয়ান উঠে দাঁড়িয়ে বেরিয়ে গেল। অভ্র গেল পেছনে পেছনে। তীব্র একটু অবাক হয়েছে আজ। আদ্রিয়ানকে এভাবে কখনো দেখেনি। ডিনো কিছুই বললেন না। চেয়ারে বসে ঢকঢক করে গ্লাস ফাঁকা করে ফেললেন। কারণ আদ্রিয়ানকে উনি কিছুটা হলেও চেনেন। ক্যাম্পাসের বাইরে মিডিয়া চলে এসছে অলরেডি, কিন্তু কড়া পাহারার জন্যে ভেতরে আসতে পারছে না। আদ্রিয়ান সোজা অনিমার কাছে গেল, গিয়ে দেখে অনিমা চুপচাপ বসে আছে। আদ্রিয়ান ওর হাত ধরে দাঁড় করিয়ে বলল, চল। অনিমা অবাক হয়ে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। কোথায় নিয়ে যাচ্ছে বুঝতে পারছে না, ওদের অনুসরণ করে বাকিরাও আসছে। আদ্রিয়ান অনিমাকে নিয়ে মাঠের মাঝে গেল। অনিমা তাকিয়ে দেখে রবিন আর ওর সেই গ্যাংয়ের লোকেরা দাঁড়িয়ে আছে। অনিমা একটু ভয় পেয়ে পেছাতে নিলেই আদ্রিয়ান হাত শক্ত করে ধরে টেনে রবিনের সামনে নিয়ে দাঁড় করাল। রবিন আদ্রিয়ানকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। এতক্ষণ সবার মুখে শুনেছে ব্যাপারটা, কিন্তু এটা বুঝতে পারছে না এত বড় রকস্টারের সাথে অনিমার কি সম্পর্ক। আত্মীয় নয় তো? হলে বা কি? ওর বাবারও কি কম পাওয়ার নাকি? যা করেছে বেশ করেছে। তবুও নিজেকে সামলে রবিন বলল, আপনি আমাদের এখানে নিয়ে এলেন কেন? আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে বলল, থাপ্পড় মারো ওকে এখন আমার সামনে, যতগুলো ইচ্ছে। চাইলে তোমার জুতো খুলেও মারতে পারো, যেভাবে ইচ্ছে। জাস্ট গো ফর ইট। অনিমা অবাক হয়ে তাকালো আদ্রিয়ানের দিকে। রবিনও হতভম্ব হয়ে তাকিয়ে আছে, কিন্তু আদ্রিয়ানের কোনো ভাবান্তর নেই। চলবে।